আমাদের বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীরা যখন ভর্তি হচ্ছে অনেক ডিপার্টমেন্টেই অনেক বেশ কিছু ডিপার্টমেন্ট আমি বলবো যেগুলো ডিপার্টমেন্টগুলো মোটামুটিভাবে একটা পশ ডিপার্টমেন্ট বলে কিংবা হচ্ছে এক ধরনের হাই ক্লাস ডিপার্টমেন্ট লো ক্লাস ডিপার্টমেন্ট এরকম ভাগাভাগি হয়। তো হাই ক্লাস ডিপার্টমেন্ট যেগুলোকে বলে কিংবা হচ্ছে যেগুলো ডিপার্টমেন্ট কোনো একটা ইনস্টিটিউটের অংশ, যেমন হচ্ছে আমি পড়ি হচ্ছে আইএমএল বা আধুনিক ভাষা ইনস্টিটিউটের আন্ডারে একটা ডিপার্টমেন্টে পড়াশোনা করি আর কি। তো এই যে ডিপার্টমেন্ট আমরা দেখা যাচ্ছে যে প্রত্যেক সেমিস্টারে আমরা 3000 করে টাকা আমাদের সেমিস্টার ফি দিতে হচ্ছে আর কি। কিন্তু দেখা যাচ্ছে অন্যান্য অনেক ডিপার্টমেন্টে 500-600 টাকা দিয়ে সেমিস্টার ফি হয়ে যাচ্ছে আর কি। মানে আমাদের সেমিস্টার ফি এত বেশি আমরা হয়তো এটা বুঝতে পারি যে হচ্ছে যে আমাদের যে পুরো আধুনিক ভাষা ইনস্টিটিউটের যে বিল্ডিংটা সেই বিল্ডিংটার একটা খরচ আছে, এখানে যে এসি গুলো চলে সেগুলোর একটা খরচ আছে, কিন্তু তারপর আমরা বলবো না যে সেই খরচগুলো পুরোপুরি আমাদের শিক্ষার্থীদের উপর থেকে তুলে নেওয়া হবে। কারণ আমরা মনে করি যে আমাদের সরকারও এখানে কিছু ভর্তুকি দেবে এবং আমাদের সেমিস্টার ফি আমাদের কমানো উচিত। আমাদের সেমিস্টার ফি 3000 টাকা থেকে আমরা অবশ্যই মনে করি যে এত টাকা সেমিস্টার ফি দিয়ে আমরা পড়াশোনা করতে পারবো না, আমাদেরকে সেমিস্টার ফি অবশ্যই 1500 টাকার মধ্যে নিয়ে আসতে হবে, এটা আমাদের করা খুব জরুরি হবে। আর অন্যান্য অনেকগুলো ডিপার্টমেন্টে ইভিনিং এমবিএ চলে, ইভিনিং কোর্স চলে, মাস্টার্স এর কোর্স চলে, কিংবা হচ্ছে যে ভর্তি বিভিন্ন ডিপার্টমেন্টে ভর্তি বাণিজ্য চলে, মাস্টার্সে ভর্তি বাণিজ্য চলে। এইগুলো করতে গিয়ে এইসব বিশ্ববিদ্যালয়গুলো একদম হলো কমার্শিয়াল জায়গায় চলে গেছে। তারা যে আসলে বিশ্ববিদ্যালয়ের একটা অংশ, বিশ্ববিদ্যালয়কে আমরা যা দেখি, বিশ্ববিদ্যালয় একটা সোসাইটিতে জ্ঞান উৎপাদনের কেন্দ্র হবে, জ্ঞান উৎপাদন করবে একটা বিশ্ববিদ্যালয়। কিন্তু যখন আসলে এইসব ডিপার্টমেন্টগুলো যখন পুরোপুরি আসলে ভর্তি বাণিজ্যের মধ্য দিয়ে যায়, তখন আসলে তারা তো আসলে বিশ্ববিদ্যালয়ে যে জ্ঞান উৎপাদনের যে কার্যক্রম, সেই জ্ঞান উৎপাদনের কার্যক্রম থেকে তারা সরে যায় আসলে। তো আমরা দেখতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু ডিপার্টমেন্ট এই জায়গা থেকে সরে গেছে। আমাদেরকে এইসব বিশ্ববিদ্যালয়কে, এইসব ডিপার্টমেন্টগুলোকে বাণিজ্যিক থেকে আসলে আমাদেরকে আবার বিশ্ববিদ্যালয়েরই ডিপার্টমেন্ট বানাইতে হবে। তারা জ্ঞান অর্জন, জ্ঞান শুধু উৎপাদনই করবে না, জ্ঞান শুধু বন্টনই করবে না, তার জ্ঞান উৎপাদনও করবে। তার প্রত্যেকটা ডিপার্টমেন্টে গবেষণা হইতে হবে, প্রত্যেকটা ডিপার্টমেন্ট আমাদের মাল্টি ডিসিপ্লিনারি পড়াশোনার ব্যবস্থা তৈরি করতে হবে। আমি এটা বলতেছি যে মাল্টি ডিসিপ্লিনারি পড়াশোনা ছাড়া আমাদের সোসাইটিতে আমরা যে দেখি যে এক ধরনের অসহিষ্ণুতা আছে, সোসাইটিতে অসহিষ্ণুতা তখনই থাকবে যখন আসলে মাল্টি ডিসিপ্লিনারি পড়াশোনা থাকে না, যখন আসলে বিভিন্ন ধরনের যে ডিসিপ্লিন, বিভিন্ন ধরনের সোসাইটিতে যে বিভিন্ন ধরনের যে মতামত, বিভিন্ন কিছু নিয়ে যে বিভিন্ন ধরনের চিন্তা, এই যে বিভিন্ন চিন্তাগুলো যদি সোসাইটিতে পরিচিত না হয়, সোসাইটি যদি বিভিন্ন চিন্তার সাথে পরিচিত না হয়, তখন আসলে সোসাইটি অসহিষ্ণুই থেকে যায়, সহিষ্ণু হইতে পারে না আর কি। ফলে আমরা যদি সোসাইটিকে সহিষ্ণু বানাইতে চাই, সোসাইটিকে যদি আমরা বলতে চাই যে ভাই তুমি যে মানুষটা আসলে নাস্তিক তারও বাঁচার অধিকার আছে, যে মানুষটা আসলে এলজিবিটিকিউ কমিউনিটির অংশ তারও যে বাঁচার অধিকার আছে, এইটা আমরা সোসাইটির মধ্যে কিভাবে নিয়ে যাব? যদি সোসাইটি মানে মাল্টি ডিসিপ্লিনারি চিন্তা ভাবনার মধ্য দিয়ে যদি না ঢোকে, আমাদের সোসাইটি জ্ঞান ভিত্তিক সোসাইটি এখনো হয়ে উঠতে পারে নাই। এবং সেটার জন্য যেমন গবেষণা জরুরি, আমাদের সোসাইটিকে মাল্টি ডিসিপ্লিনারি সোসাইটি হইতে হবে। মাল্টি ডিসিপ্লিনারি সোসাইটি হওয়ার অর্থ হলো বিভিন্ন জ্ঞান জগতের যে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা, সেই সমস্ত ধরনের চিন্তা ভাবনা সোসাইটির রুট লেভেলে যাইতে হবে। যদি এই রুট লেভেলে না যায়, তাহলে আমরা সোসাইটিকে সহিষ্ণু সোসাইটি বানাইতে পারবো না। তো সেই কারণে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণার দিকে আরেকটু ঝোঁক দিতে হবে। আমাদের গবেষণাতে বাজেট বাড়াইতে হবে, আমাদের ডিপার্টমেন্টগুলোকে মাল্টি ডিসিপ্লিনারি হইতে হবে। আমাদের যে ডিসিপ্লিনগুলো আছে, কম্পিউটার সায়েন্স ডিসিপ্লিন যেটা বা ডিপার্টমেন্ট যেগুলো আর কি, কম্পিউটার সায়েন্সে কিন্তু আমাদের এখন ভাষা নিয়েও কাজ করা লাগে। আমাদের যে এআই মডেলগুলো, আমাদের এখন এআই এর যুগে বসবাস করি এখন আমরা। এআই বেসিক্যালি একটা ভাষা মডেল। তো এই ভাষা মডেল নিয়ে যদি আমরা কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে যদি পড়াশোনা না হয়, তাহলে বাংলাদেশের যে এআই এর যে একটা প্রয়োজনীয়তা আছে, সেই প্রয়োজনীয়তা নিয়ে কাজ করবে কোন ডিপার্টমেন্ট? আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সিএসসি ডিপার্টমেন্ট যদি ভাষা নিয়ে যদি কাজ না করে, সে এআই নিয়ে কাজ করবে কিভাবে?
তো আমাদের ডিপার্টমেন্টগুলো এখন অনেকগুলো ডিপার্টমেন্টে আমাদের মাল্টিডিসিপ্লিনারি ডিপার্টমেন্ট হওয়া প্রয়োজন। এইটা আসলে আমাদের বিশেষজ্ঞদের এক ধরনের কমিশন গঠনের মধ্য দিয়ে এইটা আমাদের করতে হবে, এছাড়া আর কোনো পথ আমি দেখি না। জাতীয় রাজনীতি নিয়ে, জাতীয় রাজনীতিতে একদম সরাসরি কোন একটা দলে আমি যুক্ত হব, সরাসরি কোন একটা দলে যুক্ত হয়ে আমি আসলে ওই দলের একদম কর্ণধারে রূপান্তরিত হবে, আমি এরকম মনে করি না। আমার নিজের চিন্তা ভাবনা যেটা, আমি ডাকসুতে নির্বাচন করতেছি, ডাকসুতে আমি এবার নির্বাচন করবো, সামনে বারো হয়তো আমি যদি 1 বছর পরে যদি ডাকসু নির্বাচন হয়, সামনে বারো আমি নির্বাচন করতে চাই, এটা আমি চিন্তা ভাবনা করে রেখেছি। এবং এরপরে আমার চিন্তা ভাবনা যেটা, সেটা হচ্ছে আমি একান্তই আমার যে এলাকা, আমার এলাকা হলো বগুড়া শিবগঞ্জ, আমি বগুড়া শিবগঞ্জে যেতে চাই। আমি বগুড়া শিবগঞ্জে গিয়ে সেখানকার যে প্রয়োজনে ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান হওয়া হোক কিংবা পৌরসভার চেয়ারম্যান, আমি যেহেতু একটা পৌরসভায় থাকি, আমি পৌরসভার চেয়ারম্যান দিয়ে শুরু করতে চাই, পৌরসভার কোনো একটা কাউন্সিলর দিয়ে শুরু করতে চাই। আসলে আমার রাজনৈতিক জার্নিটা আমি একদমই রুট লেভেলে শুরু করতে চাই। আমি একদমই মনে করি যে আমার রুট লেভেলে মানুষদের সাথে কথা বলা দরকার, তাদের যে চাহিদা, তাদের চাহিদা নিয়ে আমাদের কাজ করা দরকার। আমি আমার নিজের এলাকায় যাইতে চাই, নিজের এলাকার আমি কাউন্সিলর পদ দিয়ে আমি শুরু করতে চাই আর কি। যদি আমি জাতীয় রাজনীতিতে আসি কখনো, তাহলে আমি অবশ্যই আমি মনে করি প্রয়োজনে ইউনিয়ন কাউন্সিলর, ইউনিয়নের একজন সদস্য হিসেবেও আমি শুরু করতে চাইতে পারি। একটা একান্তই রুট লেভেলে যে যে রাজনীতি, আমি সেই রাজনীতিটা দিয়েই শুরু করতে চাই, একদম আঞ্চলিক পর্যায়ে গিয়ে। সেটা হলো যে আমাদের বিশ্ববিদ্যালয়কে আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো একটা মানে নারী বান্ধব পরিবেশ আমাদের গঠন করতে হবে। আমাদের সেটার জন্য আসলে যেটা প্রয়োজন, সেটা হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে যে বিভিন্ন রাস্তাগুলো গেছে, এই রাস্তাগুলো আসলে সিটি কর্পোরেশনের রাস্তা। তো এই রাস্তাগুলার দিয়ে যে বিভিন্ন ধরনের যানবাহন চলবে কিংবা এই রাস্তাগুলোতে যে বিভিন্ন ধরনের মানুষ যে প্রবেশ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে, এইগুলো যদি আমরা রেগুলেট করতে চাই, তাহলে তার জন্য প্রয়োজন হবে যেটা, সেটা হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সিটি কর্পোরেশন এবং রাষ্ট্রের যে বিভিন্ন ধরনের স্টেক হোল্ডার আছে, তাদের সবার এক ধরনের আলোচনার মধ্য দিয়ে সবার স্বার্থ রক্ষা করে কিভাবে আসলে আমরা গণমানুষের প্রবেশের নীতিমালা তৈরি করতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে, সেইটা করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে বিভিন্ন ধরনের যে ভবঘুরে টাইপের মানুষ, যাদেরকে আমরা বলি যে যারা আসলে আমরা সুফিয়া কামাল হল কিংবা এই যে সচিবালয়ের পাশের যে হলটা, মেয়েদের হল, ওই হলে শিক্ষার্থীদের কাছ থেকে এই অভিযোগটা অনেক বেশি পাওয়া যায় যে রাস্তাঘাটে যে ফুটপাতে যারা হচ্ছে ভবঘুরে টাইপের মানুষ কিংবা যারা আসলে ফুটপাতে থাকে, তাদের দ্বারা তারা অনেকেই আসলে হেনস্থার শিকার হন। তো আমি মনে করি যে তাদের পুনর্বাসনের চিন্তা ভাবনা আমাদের করতে হবে এবং তাদেরকে পুনর্বাসন করে যেন আমরা আসলে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে ভবঘুরে মুক্ত হোক কিংবা অবাঞ্ছিত যে মানুষগুলো আর কি, যে মানুষগুলো থাকলে হয়তো ক্যাম্পাসের শিক্ষার্থীদের জন্য অসুবিধা হচ্ছে, সেই শিক্ষার্থীদের সুবিধা তৈরি করার জন্য যা যা করা প্রয়োজন, সেইটা ঢাকা বিশ্ববিদ্যালয়, সিটি কর্পোরেশন এবং রাষ্ট্র, এদের যে স্টেক হোল্ডার, এই স্টেক হোল্ডারদের মধ্যে এক ধরনের বোঝাপড়ার মধ্য দিয়ে আমাদের করতে হবে আর কি। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো একটা সিদ্ধান্ত নিয়ে নিল কিন্তু সেটা সিটি কর্পোরেশন মানতে পারতেছে না, এই ধরনের কোনো সিদ্ধান্ত নিয়ে হবে না। আবার সিটি কর্পোরেশন কোনো একটা সিদ্ধান্ত নিয়ে নিল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সেটা মেনে নিতে পারবে না আর কি, এই ধরনের কোনো সিদ্ধান্ত নিলেও হবে না। ফলে আমাদের যে বিভিন্ন ধরনের স্টেক হোল্ডার, তাদের মধ্যে বসে সবার স্বার্থ রক্ষা করে, সবার যে কি ধরনের প্রয়োজনীয়তা আছে আমাদের এখানে সোসাইটিতে, এই সোসাইটির প্রয়োজনীয়তার বেসিসে আমাদের এক ধরনের গণমানুষের প্রবেশের নীতিমালা তৈরি করে তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নারী বান্ধব করতে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেরকম আমরা দেখি যে একদম গভীর রাতে মেয়ে শিক্ষার্থীরা বের হয়ে যাচ্ছে, তারা কোথাও গিয়ে হয়তো আড্ডা দিচ্ছে বা খাইতে বের হচ্ছে, নিজের পক্ষে যে খাইতে পারে, রাত 12টা 1টার দিকে তারা পড়াশোনা করতে করতে তারা ক্ষুধার্ত হয়ে পড়েছে, তারা খাইতে বের হচ্ছে। তো তারা এই যে নিরাপদ একটা ক্যাম্পাস পাচ্ছে, তো এরকম একটা নিরাপদ ক্যাম্পাস আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কেও বানাইতে হবে। সেই জন্য আমাদের যে বিশ্ববিদ্যালয়কে স্পেসিফাইড একটা এরিয়া হইতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে, কোন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সীমানা, কোন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা ধরবো আর কি, সেইটা আনঅফিসিয়ালি অফিসিয়ালি হইলেও ধরতে হবে এবং সেইটা আমাদের কার্যকর করতে হবে যে এইটুকু পরিসর, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রক্টোরিয়াল এরিয়া, এইটুকু এরিয়ার মধ্যে যেন আসলে প্রক্টোরিয়াল কমিটি আর কি, প্রক্টোরিয়াল বডি যেটা, সেটা এইটুকু এরিয়ার মধ্যে যে
বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলাগত যে ব্যাপার, সেটা আইন শৃঙ্খলার একদম নারীদের নিরাপত্তার একটা চূড়ান্ত রকমের একটা ব্যবস্থা তৈরি করতে হবে, যাতে নারীরা আসলে খুব ফ্রিলি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরে ফিরে বেড়াতে পারে।